অনেকেই এটা ভাবেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আমাদের সেনা প্রধানের মধ্যে একটা আভ্যন্তরীণ কুন্দল আছে। আর আসিফ মাহমুদ তিনি তার মুখ থেকে যেই কথাটা বলছেন গণমাধ্যমে ভিডিও ফুটেজে, যে আমাদের সেনা প্রধান বলছিল বুকে পাথর চাপা রাখা ডক্টর ইউনূসকে মাইনা নিচ্ছে। যদিও আসিফের এই বক্তব্যটাকে কাউন্টার করে আমাদের সেনা প্রধান কোনো বক্তব্য দেয় নাই, কারণ এটা ওনার যে পদ পদবি, ওনার যে জায়গা, সেই জায়গা থেকে হয়তো অনেকে অনেক কিছু বলতেছে না। সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে পিনাকি থেকে শুরু করে প্রতিদিন সেনা প্রধানকে নিয়ে 2-4টা বক্তব্য না দিলে ওনাদেরও পেটের ভাত হজম হয় না। আবার ওনাদের দেখা দেখি কেউ ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলা সাহস করে, মানে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন যাচ্ছে তাই বক্তব্য দেওয়া যাচ্ছে। তো এই অবস্থায় আসিফের প্রতি কি সেনা প্রধানের কোনো ক্ষোভ আছে? তিনি এখনো বক্তব্য কোনো কিছু দেন নাই। তিনি বলছেন এরা ছোট মানুষ, একসময় বড় হলে বসবে। এটাকে আবার কেউ পজিটিভ নিচ্ছেন, কেউ নেগেটিভ নিচ্ছেন। বাট হঠাৎ করে কেন আলোচনায় যে সেনাবাহিনীর টার্গেট হচ্ছে আসিফ মাহমুদ, ওই প্রেক্ষাপটগুলোর জন্য অনেকে মনে করেন ঘটনা কিন্তু সত্য, যে হয়তোবা এখন এই ঘটনাটা আবারও সামনে নিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস। তিনি গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছেন, আর্মির টার্গেট আসিফ মাহমুদ। স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি লিখছেন, বাংলাদেশে একমাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয়েই প্রজেক্ট পাস হয়, টেন্ডার হয়, দুর্নীতি হয়। বাদ বাকি সব মন্ত্রণালয়ে আল্লাহ নিজে প্রজেক্ট বাস্তবায়ন করেন, কোথাও কোনো টেন্ডার হয় না, দুর্নীতি হয় না। হয় ভাই, প্রতিনিয়ত গণমাধ্যমে আসে, বাট আপনার ফোকাসে হয়তো সেনাবাহিনী থাকে বা আসিফ মাহমুদের প্রতি সাংবাদিক ইলিয়াসের একটা ভালোবাসা কিন্তু আছে আলাদা, পিনাকিদারও আছে। তো সেই আবেগের জায়গা বা আদরের জায়গা থেকে হয়তো মানে বিষয়টা হয়তো তারা ওইভাবে দেখেন। বা একজন জুলাই যোদ্ধাকে বারবার বিতর্কিত করতেই ডিজিএফআই এর এই অপতৎপরতা বলে মনে করছেন সাংবাদিক ইলিয়াস। সবশেষ আসিফ বক্তব্য দিয়েছে পাঠ্যপুস্তকে স্বৈরাচার হাসিনাকে অন্তর্ভুক্ত করা হবে। লক্ষ্য করলে দেখবেন আসিফ মাহমুদ যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তারপর দিনই তাকে নিয়ে কোনো না কোনো প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। দেশের সবখানে দুর্নীতি চলছে, কোনো খাত বাকি নেই, কিন্তু সব দোষ শুধু আসিফেরই। এটার তো ভাই কারণ আছে, কারণ সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আসিফ এবং মাহফুজি আছে। সো জনতার কনসেন্ট্রেশন তারা পাচ্ছে, আগে নাহিদ পাইতো, এখন নাহিদ আলোচনার বাইরে। আবার সকল উপদেষ্টা বা এনসিপির জুলাই যোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির ইস্যু আসিফের বিরুদ্ধে আসতেছে। এই যে নীলা মার্কেট হাঁস ভাইরাল কেন হইলো, আসিফ বলতেছে আমার মনে নাই। তো ভাই এরকম বক্তব্য দিলে তো আসিফ বিতর্কিত জায়গায় আসবেই। এরপর তার প্রেস সেক্রেটারির যেই অডিও রেকর্ড ফাঁস হয়েছে, এটা নিয়ে আসলে পরবর্তী মানে কার্যক্রম কি হয়েছে, তার সাবেক যে এপিএস তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির ইস্যু আসলো। তো স্বাভাবিকভাবে এই দেশের মানুষ বুঝে চেলা চামুন্ডা যদি এত টাকার ইস্যুতে পড়ে, উপরের লেভেল কি খায় নাই? খাইছে। এখন আসিফের কাছে মানুষের এক্সপেকটেশনটা বেশি, এখন সার্জিসের কাছে এক্সপেকটেশন নাই, কারণ সার্জিস গভর্নমেন্টে নাই, আসিফ গভর্নমেন্টে আছে। সো কোথাও না কোথাও টার্গেট। আর আমরা যখন গণমাধ্যমে নিউজ দেখি, ওই ব্যক্তির নিয়ে নিউজ খায় যে ব্যক্তি আলোচনায় আছে। এখন আসিফের বদলি আজকে তুই সাংবাদিক ইলিয়াস মানে রমিজরি নিয়ে একটা পোস্ট করতো, তো এই পোস্টটা কি আমাদের কনসেন্ট্রেশনে কাজ করতো বা আমরাও নিউজ করতাম, বা আপনারা যারা অডিয়েন্স আছেন বা ইলিয়াস ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন, আপনারা কি সেখানে খুব বেশি এতটা ইন্টারেস্ট দেখাইতেন না? কেন? হু ইজ রমিজ আমরা চিনতাম না। সো যে আলোচনায় থাকে তাকে নিয়েই ঘটনা ঘটে। আবার বাংলাদেশের প্রেক্ষাপট থেকেই বলে যা ঘটে, যা রটে কিছু না কিছু ঘটে। আচ্ছা, তারপর তিনি বলছেন শব্দ শুধু আসিফেরই। আসিফ আপনার মন্ত্রণালয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চালান, কারো কথায় কান দেওয়ার দরকার নাই, শুধু আওয়ামী লীগ আর ইন্ডিয়ার ব্যাপারে ঠিক থাকেন, আমরা আর কিছু চাই না। এটা সাংবাদিক ইলিয়াসের মানে ফিনিশিং টাচের যে লাইনটা। এরকম ভাই আবার যদি আপনি গ্রিন সার্টিফিকেট দিয়ে দেন, গ্রিন সিগন্যাল দিয়ে দেন, তাও তো সমস্যা। দুর্নীতি তো হইতে হইতে দেশের আর দেশ নাই। অবশ্য আপনি এখন বাংলাদেশে থাকেন না, যদি আপনার পরিবার থাকে, তারপরে আমরা মনে করি তাদের কাছে জাতির এক্সপেকটেশন আছে যে আসিফের অন্তত যেই সেক্টরগুলোতে বসছে আরো অন্য 10টা উপদেষ্টা দুর্নীতি করতে পারে, অন্য 10 জন রাজনৈতিক নেতা দুর্নীতি করতে পারে, লুটপাট করতে পারে, কারণ মানুষের কনসেপ্টে এটা সেটেল হয়ে গেছে। কিন্তু যারা এনসিপির নেতৃত্বে আছে বা আমাদের এই ছাত্র অভ্যুত্থান থেকে যারা সরকারে গিয়েছে, তাদের কাছে মানুষের অনেকটা এক্সপেকটেশন হচ্ছে ফেরেশতা টাইপ, যে এরা এমন কিছু করবে না যেটাতে রাষ্ট্রের ক্ষতি হয়। এরা এই সিস্টেমকে কারেকশন করতে আসছে, সংস্কার করতে আসছে। তো সংস্কারের এই সরকারে যারা সবচেয়ে বেশি আলোচিত ফেস, কয়েকজন উপদেষ্টা হিসাবে 3 জন, আসিফ নজরুল স্যার আছেন, এর বাহিরে ডক্টর ইউনূস আছেন, এর বাহিরে কিন্তু আমরা নামগুলো ঠিকমতো সবাই চিনি না। তো সেই কারণে আসিফ মাহমুদরা, মাহফুজ আলম বা নাহিদ তারা আলোচনায় ছিল, আছে, থাকবে। তবে সাংবাদিক ইলিয়াসের প্রতি আমাদের যেটা মানে কি বলা, যে আবদার থাকবে যে আপনি দুর্নীতিকে আবার এইভাবে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েন না। সাংবাদিক ইলিয়াস প্রায় তার লাইভে বলে যে এই দেশে সবাই চোর, এই কথা কিন্তু সত্য। যে চেয়ারে বসে তেই চুরি করে, তবে
চুরি এই দেশে বন্ধ হবে না সেটা আমরাও জানি, তবে আমরা চাই যে পরিমাণটা যেন কম হয়। লাখের সংখ্যা আসতে পারতো যে আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে 5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ, এটা আমরা মানানসই মনে করতাম, কিন্তু যখন 200-300 কোটি শব্দ আসে আমাদের তো কেমন লাগে জানি, যে ভাই আসলে দেশটা বদলাবে কে? তো যাই হোক, আমার মনে হয় যে সেনাবাহিনীর যারা বেশ কয়েকজন অফিসার আছেন তাদের অনেকেই কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার রোশানলে আছেন বিভিন্ন কারণে। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক, যে যার ফ্যান ফলোয়ার তার কাছে তারটা সঠিক মনে হয়, বাট এরপরও দিন শেষে নিশ্চয়ই আসল তথ্য আসল সত্য কখনো কোনো সময় সামনে আসবে। ওই অবস্থান থেকে মানুষ গ্রহণ করবে, ঘৃণাও করবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন আরেকটা খেলা শুরু হতে যাচ্ছে। আর এই নির্বাচন নিয়ে যত আলোচনা, 2-3টা দলের নাম সবার আগে। এক নাম্বার হচ্ছে জামাত ইসলাম, দ্বিতীয় হচ্ছে এনসিপি, তৃতীয় হচ্ছে জামাত ইসলামের এক সময়ের খুবই সিপাহ সালার, যিনি পরবর্তী সময় জামাত থেকে গিয়ে একটা আলাদা দল করছেন, যিনি ওয়ান ম্যান আর্মি হিসেবে দলটা চালাচ্ছেন, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ হোসেন ভাই। মাঝে মাঝে এমন বক্তব্য দেন যে বক্তব্যগুলো আসলে সময় উপযোগী কিনা সেটা কিন্তু ভাইবা দেন নাকি না ভাইবা দেন, গণমানুষের কাছে জনমানুষের কাছে আপনার এই বক্তব্যগুলোর ভ্যালুটা কতটুকু কাজ করে। গতকালকে তিনি একটা বক্তব্য দিচ্ছেন, যে আমি যদি আপনাদেরকে ছবিটা দেখাই, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা এটা অনেকে দেখে ফেলছেন, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে যে 2029 সালের আগে কিসের ভিত্তিতে দলগুলো নির্বাচন চায়। তো ভাই আপনি নির্বাচন করবেন নি, আসলে বেসিক্যালি হচ্ছে কি এবি পার্টির মতন যে দলগুলা তারা নিজেরা একটা আসন পাবে কিনা এটাই সন্দেহ। সো নির্বাচন নিয়ে কথা বলতে তাদের তো কোনো সমস্যা নাই, থাকে না যে আমার দাদার 40 খাবার কি হবে, মেনু কি হবে, আয়োজন কেমন হবে, এটা নিয়ে মতামত দিতে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি তো আর আমার দাদার 40 পার্টিসিপেট করবেন না। এরপরে তিনি বললেন কি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। কার নাই? আপনি এখতিয়ার দেওয়ার, আপনি রাষ্ট্র বা আপনি সরকার, আপনি আপনার মন্তব্য করতে পারেন, কিন্তু এই যে মন্তব্যগুলা, যেহেতু আপনি একজন সুবক্তা, ব্যারিস্টার ফুয়াদ তিনি যথেষ্ট সুবক্তা, ট্যালেন্টেড, ইভেন অনেক ইস্যুতে ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের বক্তব্য আমারও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে ভাই এমন এমন কথা বলে ফেলে, আমার কাছে মনে হয় যে এগুলা কি আসলে বুঝা তিনি বলেন, অথবা সাবেক জামাত থেকে আইসা যখন আলাদা দল করছে জামাতের, তারা এই ফুয়াদের নামের প্রথম অক্ষর ফ শুনতে পারতো না, বাট এখন এই ধরনের বক্তব্য দিলে জামাত এনসিপি সহ যেই দলটা বা যে অংশটা নির্বাচনের বিপরীতে রাইট নাও তাদের অবস্থান, তারা কিন্তু একটা ভালো সাপোর্টিং দেয়, শেয়ার মেয়ার দিয়ে ফাড়াই ফেলে, ওইটার জন্য কি আসলে অবস্থান? 2029 আগে কেন নির্বাচন হবে না, এটার প্রেক্ষাপটটা কি? মাঝখানে কে জানি একবার বলছিল যে আওয়ামী লীগ যে নির্বাচন দিচ্ছে ওই নির্বাচনের মেয়াদটা তো 5 বছর ছিল, সরকার যদি ক্ষমতা থাকতো তাহলে 2029 নির্বাচন হইতো, শেখ হাসিনার যদি পতন না হইতো। সো 29 সাল আগে আর কোনো নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি 29 পর্যন্তই থাকবেন, নির্বাচন হবে না। নির্বাচন হবে এরপরে, কারণ ওই যে ভাঙতি মেয়াদকালটা এটা এই সরকার পরিপূর্ণ করবে, এর পরবর্তী সময় একদম শেষের দিকে গিয়া এই সরকার নতুন ভাবে কারোর হাতে রাষ্ট্র ক্ষমতা দিবে। এখন আসলে ব্যারিস্টার ফুয়াদ ভাইরা কেন এই ধরনের কথাগুলো বলছেন, একটাই কারণ, যে এই মুহূর্তে ছোট দল, বড় দল, খুচরা দল, যতগুলা দল আছে, এই দলগুলোর যারা হেড অফ কমান্ডিং, তারা যে যার মতো করে নির্বাচন নিয়া বা নির্বাচনের এই পদ্ধতি নিয়া, বা ধরেন সরকারকে নিয়া, সেনা প্রধানকে নিয়া, যার যেভাবে মন চায়, রাজনৈতিক দলগুলাকে নিয়া, আওয়ামী লীগ তো প্রতিদিন 10 বার হোয়াইট ওয়াশ করেই, বাট এর বাহিরে যারা মাঠে আছে তাদেরকেও কিন্তু এরকম চ্যালেঞ্জিং বক্তব্য ফেলে। নির্বাচনের চাওয়ার এখতিয়ার নাই, কিভাবে? এটা কি রাষ্ট্র আইন করছে? আপনি তো ব্যারিস্টার ভাই, আমরা আসলে এতটা ধারা জানি না, যদি এরকম ধারা থাকে সেটা আমাদের বোঝা উচিত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে মোটামুটি আমরা যতটুকু দেখছি, ক্লিয়ারেন্স দেখছি, যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন কমিশনার বলতেছে সব কাজ চলতেছে, সরকারের বিভিন্ন উপদেষ্টা বলতেছে, তা আপনাদের তো উচিত নির্বাচনটাকে পরিচ্ছন্ন করার জন্য, অথবা লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে সেটা তৈরির জন্য, অথবা নির্বাচনটাকে কিভাবে আরো সুন্দর করে করা যায়, একটা সুষ্ঠু নির্বাচন যেন হয়, জনগণ যেন তাদের প্রতিফলন করতে পারে। সংস্কারের প্রতিফলন জনগণের ভিতরে কয় অংশের মধ্যে আছে? নির্বাচনের দিকে যত অংশের আছে, তো সেটা নির্বাচন দেন আপনারা। ওইখানে সাপোর্টিং মেন্টালিটি অথবা সাপোর্টিং কোন আপনাদের পরামর্শ থাকলে সেইখানে দেওয়া উচিত, কিন্তু ঘুরে ফেরাইয়া নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচন হবে না, অথবা একটা ন্যারেটিভ তৈরি করা যে 29 আগে কিসের নির্বাচন, এটা কিন্তু একটা সুকৌশলে আপনারা তৈরি করা ট্রাই করছেন কিছু মানুষ। এনসিপি বলে ওটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, কারণ তারা নতুন দল, এখন নিবন্ধনই হয় নাই, 300 আসনে মানুষ কই থেকে দিব, তারা সময় নিলে পলিটিক্যালি তাদের কাজ হবে, কিন্তু 29 সালের আগে নির্বাচন নাই, এই শব্দটা এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারকেও বিরক্ত করে, বিভ্রান্ত করে, জনগণের মধ্যে একটা কিন্তু দ্বিধা বিভাজন আপনার ঘটাচ্ছে, কারণ আপনার কথারও অনেক মানুষ আমরা শুনি
So, আমার মনে হয় যে আপনার বক্তব্যগুলো রাষ্ট্রের স্বার্থে হওয়া উচিত, মানে জনগণের স্বার্থে হওয়া উচিত। হয়তো এটাও কারোর স্বার্থ, কিন্তু কতটুকু?